শ্রদ্ধার এবং সম্মানের আমাদের প্রেসিডেন্ট স্যারকে আমি বলবো, স্যার আপনি একটু সামনে এসে বসেন স্যার প্লিজ। আমি অনুরোধ করব 86 ব্যাচের নোয়েল ভাই, চার্লস নোয়েল গোমেজ, আপনি একটু প্লিজ সামনে এসে বসেন। এবং আমি অনুরোধ করব 91 ব্যাচের আরিফ চৌধুরী, আমাদের সবার বড় ভাই আরিফ ভাই, আপনি একটু সামনে এসে বসেন প্লিজ। প্রথমে যেটা বলতে চাই যে মোনালিসার উপরে আলোচনা শুনলে আমরা জেনারেলি সবাই মনে করি যে মোনালিসার উপরে আসলে নতুন কি আর কথাবার্তা আছে, এগুলো সব তো আমি জানি, কিন্তু আমি তারপরেও সবাইকে বলবো যে আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন, আমার মনে হয় যে মনে হবে যে দেয়ার আর ফিউ থিংস যেগুলো হয়তো চিন্তার মধ্যে আগে ছিল না। আমি একটা বই লিখেছি, বইটার নাম হচ্ছে লেটার সে মোয়া। আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে লেটার সে মোয়া অর্থ কি। এটা ফ্রেঞ্চ শব্দ, সে কারণে এটা শুনলে বুঝতে অসুবিধা হওয়ার কথা। ফরাসি দেশে, প্রত্যেক দেশেই একজন বিখ্যাত সম্রাট থাকেন না, যেমন মোগল সম্রাট বললে আকবর, সেরকম আর কি। ফরাসি দেশে এরকম একজন সম্রাট ছিলেন চতুর্দশ লুই। চতুর্দশ লুই উনি উনার টেনিওরে, শাসনকালে একটা পর্যায়ে ঠিক করলেন যে উনি ব্যুরোক্রেসি থেকে এবং মিনিস্ট্রি থেকে সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবেন। তখন উনার প্রধানমন্ত্রী মারা গেছেন। প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে উনি ঘোষণা দিলেন যে 1661 সাল, যে এখন থেকে আর নতুন প্রধানমন্ত্রী সিলেকশন হবে না, আজকে থেকে আমি হচ্ছি রাষ্ট্র। ইংলিশে আই এম দ্য স্টেট, ফ্রেঞ্চে হচ্ছে লেটা সে মোয়া। উনার কোর্ট থেকে বইটা আমি কেন করেছি, কারণ আপনাদের মধ্যে আমি জানি অনেকেই ফ্রান্স ভ্রমণে গিয়েছেন এবং যা কিছু আপনারা ফ্রান্সে দেখেছেন বেশিরভাগই হচ্ছে লুই 14 কাজ। আর আমার প্রেজেন্টেশনটা হচ্ছে মোনালিসার উপরে। এই ছবিটা আসলে আমাদের সবারই খুবই পরিচিত, আমাদের সবার পরিচিত হলেও না, মোনালিসা আসলে একটা অপরিচিত একটা চরিত্র। সেই কারণে আমি প্রেজেন্টেশনের নাম দিয়েছি হোয়াট ইজ মোনালিসা। আমরা এইখানে বসে মোনালিসা নিয়ে কেন আলোচনা করছি? মোনালিসা নিয়ে তো আসলে প্যারিসে বসে আলোচনা করা উচিত, কিন্তু আইরনি হচ্ছে যারা লুভ মিউজিয়াম গিয়েছেন, এই যে একদম এরকম একটা অবস্থা, আপনার সামনে অনেক মানুষ, আপনি ধাক্কাধাক্কি করে যদি মোনালিসার সামনে যেতেও পারেন, হার্ডলি আপনি খুব বেশি সময় পাবেন না। এবং মোনালিসা আছে বুলেট প্রুফ গ্লাসের পিছনে, তার মানে আপনি ভালো করে আসলে দেখতেও পারবেন না। ফলে মোনালিসা বোঝার জন্য আসলে এইরকম সেটিং দরকার, যেখানে আমরা একটু মোনালিসা নিয়ে কিছু হার্ডকোর আলোচনা করতে পারবো। বুলেট আরেকটা প্রশ্ন আসে যে আমি তো বইটা লিখেছি ফ্রান্স নিয়ে, তো এইখানে ভিঞ্চি তো ইতালির মানুষ, আমরা কেন মোনালিসা নিয়ে আলোচনা করতেছি? এটার কারণ হচ্ছে ভিঞ্চি তার জীবনের শেষ দিকে উনি ফ্রান্সে চলে গেছিলেন। উনি তো ফ্লোরেন্সের মানুষ, কিন্তু ফ্লোরেন্সে উনি অত বেশি পাত্তা টাত্তা কেউ দিত না। উনি উনার জীবনে 17 বছর ছিলেন ফ্লোরেন্সে, 22 বছর ছিলেন মিলানে। তার মানে উনার আসলে হাইয়েস্ট টাইম ছিল হচ্ছে মিলানে, এবং মিলান তখন আলাদা দেশ, বিদেশে ছিলেন উনি ইমিগ্রেন্ট হিসেবে বেশিরভাগ সময়, এবং শেষ বয়সে উনি এই সব ছেড়ে ফ্রান্সে চলে গেছেন। ওখানেই উনার মৃত্যু হয় এবং এটা হচ্ছে উনার কবর। এটা ফ্রান্সের মানে প্যারিস থেকে দক্ষিণ পশ্চিম দিকে একটা চ্যাপেলের ভিতরে কবরটা। ছবিটা 1503 থেকে 1506 সালের মধ্যে আঁকা, কিন্তু এই সনগুলো নিয়ে অনেক ফ্যালাসি আছে। এটা হচ্ছে একাডেমিক একটা কথা আর কি। ছবিটা হচ্ছে কাঠের উপরে আঁকা, তখনও ফ্লোরেন্সে ক্যানভাসের উপর ছবি আঁকা এই জিনিসটা তখনও শুরু হয় নাই। ওই সময়ে
আরেকটা দেশ ছিল ভেনিস নাম, ওরা শুরু করেছিল ক্যানভাসের উপরে ছবি আঁকা। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে ভেনিস তো সমুদ্রের পাড়ে, খুবই হিউমিড এরিয়া, বাতাসের হিউমিডিটি অনেক বেশি, এবং কাঠের উপরে ছবি আঁকলে ছবি নষ্ট হয়ে যায়। তখন ওরা দেখলো যে ক্যানভাসের উপরে আঁকলে পরে ছবি টিকে থাকে। আরেকটা বুদ্ধি হচ্ছে ফ্রেস্কো, মানে দেয়ালের উপরে প্লাস্টারের উপরে ছবি আঁকা, ফলে ওরা ফ্রেস্কো আঁকতো আর হচ্ছে ক্যানভাস। হ্যাঁ, এই ছবিটা 500 বছর আগে আঁকা একটা ছবি। আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু বোঝা যায় না। ধরেন ছবিটা কেউ চিনে না, জানে না এটা সম্পর্কে, তাকে যদি আপনি বলেন যে এটা গত বছর আঁকা ছবি, হি উইল অর শি উইল বিলিভ ইট, কারণ ছবিটা দেখলে কিন্তু একদম আধুনিক মনে হয়। এবং আধুনিক মনে হওয়ার কারণটা কি? একটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে 3/4 কোয়ার্টার বলে এটাকে, মানে হচ্ছে দেখেন শরীরের কতটুকু পর্যন্ত এসছে। ওই সময়ে যখন ছবি আঁকা হতো, মানুষ পুরো শরীরের ছবি আঁকতো, অর্ধেক না। তো ভিঞ্চি প্রথম এরকম মানুষের শরীরটাকে ছোট করে নিয়ে এসে উপরের দিকের ছবি আঁকলেন। দ্বিতীয় হচ্ছে ছবির দিকে তাকিয়ে দেখেন মোনালিসা কোথায় তাকিয়ে আছে। ছবিটা যে দেখবে তার কাছে মনে হবে যে তার দিকে তাকিয়ে আছে, মানে দর্শকের দিকে। হ্যাঁ, এটা কিন্তু একদম অপ্রচলিত ছিল সেই সময়। আমরা একটু সেই সময়ের আরো 2-1টা ছবি দেখি, দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখেন, এটা হচ্ছে আপনার স্পেনের রানী ইসাবেলার একটা বিখ্যাত পোর্ট্রেট। দেখেন, ইসাবেলা কিন্তু অন্য কোনো একদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এবং ইসাবেলা ছিল সেই সময়ের খুবই, আমরা বলি না যে ক্ষমতাশালী রানী, উনি ছিলেন সেই রকম। তারপরেও উনি কিন্তু দর্শকের দিকে সরাসরি তাকান না, এবং তখন এটা প্র্যাকটিসের মধ্যে ছিল না। মেয়েদের পোর্ট্রেট মানে সে অন্য কোনো দিকে তাকিয়ে থাকবে। উনি কেন পাওয়ারফুল ছিল এত রানী? এটার কারণটা হচ্ছে যে আসলে রাজা রানী যে তাদের ক্ষমতা নির্ভর করে যে তার দেশের আয়তন কত বড়। ওই সময় আইবেরিয়ান পেনিনসুলাতে ছিল মোট 5টা দেশ। আমি একটু দেখাই। এটা ছিল পর্তুগাল, এবং তখন কিন্তু স্পেনের জন্ম হয় নাই। এটা ছিল পর্তুগাল। তখন তথাকথিত স্পেন সবসময় এটা দখল করতে চেয়েছে অনেক বছর ধরে, পারে নাই আর কি। এটা ছিল কাস্তিল, এই অংশের রানী ছিল ইজাবেলা। এইটা হচ্ছে আরাগন। যারা বার্সেলোনা গিয়েছেন, এই যে এই জায়গাটাই হচ্ছে বার্সেলোনা। আপনারা দেখবেন যে এখনো কিন্তু এই আরাগন আর কাস্তিল মারামারিটা কিন্তু এখনো আছে, এখনো মানসিকভাবে এক হতে পারে নাই। এই অংশটুকুর রাজা ছিল ইসাবেলার হাজবেন্ড, ওনার নাম হচ্ছে স্প্যানিশে ফের্দিনান্দ। যেহেতু ওনার রাজ্য বড়, প্র্যাকটিক্যালি উনি ছিল হচ্ছে হাজবেন্ড, আর ওনার হাজবেন্ড ছিল ওয়াইফ। সেই সময়ে একদম নিচের দিকে আরেকটা দেশ ছিল, এইটাতে ছিল হচ্ছে মুসলিম শাসন, গ্রানাডা। আর উপরের দিকে উত্তরে একটা দেশ ছিল নাভার। এইটা ওরা শেষ পর্যন্ত দখল করেছে, কিন্তু দখল করতে অনেক সময় লেগেছিল। তার উত্তরে গেলে হচ্ছে ফ্রান্স। সেই সময়ে একজন এক্সপ্লোরার, ওনার নাম হচ্ছে ইংলিশে ক্রিস্টোফার কলম্বাস, ইটালিয়ানে ওনার নামটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বুস, মানে ইটালিয়ানরা এইভাবে উচ্চারণ করে আর কি। তো ইটালি নামে তো কোনো দেশ ছিল না, ওনার দেশটার নাম ছিল জেনোয়া। জেনোয়া থেকে উনি এক্সপিডিশনে বের হলেন। এক্সপিডিশনে বের হয়ে উনি আমেরিকা আবিষ্কার করেন, এটা আমরা সবাই জানি। তো যে কোনো অভিযানে যেতে গেলে একটা স্পন্সর লাগে, মানে খরচটা কে দিবে। উনি তখন ইউরোপের বিভিন্ন দেশে স্পন্সর খুঁজতেছিলেন। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং হচ্ছে যে, আচ্ছা আপনারা সবাই কি একমত যে এই ছবিটা ক্রিস্টোফার কলম্বাসের? সমুদ্র নাই, সব স্থলপথ। ওদের নেভি নাই, নেভি আছে হচ্ছে আরাগনের।
আরাগনের রাজা হচ্ছে ফার্দিনান্দ। তো উনি হাজবেন্ড, তো প্রেশার ক্রিয়েট করে হাজবেন্ডকে রাজি করালো যে ঠিক আছে উনি হচ্ছে অভিযানে যাবেন। আমি এই গল্পগুলো কেন করছি, কারণ হচ্ছে যে আমরা সাথে কন্টেম্পোরারি কিছু ছবি দেখব। আচ্ছা, এইটা একটু বলতে চাই আমি। জেনুয়া যে দেশটা ছিল, সেই দেশের একটা কলোনি ছিল কর্সিকা। ওরা 1768 সালে এই কলোনিটা বিক্রি করে দেয় ফ্রান্সের কাছে। পরের বছর একজন আইনজীবীর ঔরসে একটা ছেলে শিশুর জন্ম হয়, নাম হচ্ছে নেপোলিয়ন। এটা আরেকটা পোর্ট্রেট। এখানেও দেখেন উনি হচ্ছে পুরো শরীর, এবং এটা কে এঁকেছিল সেটা জানা যায়নি। আমরা আরেকটু অন্য একটা দেশে যাচ্ছি, এলিজাবেথের আঁকা এই ছবিটা। এই ছবিতে দেখেন উনার পুরো শরীর প্রায় আছে এবং মাথার মধ্যে হচ্ছে লাল চুল। এই যে এই পোর্ট্রেটে মাথায় লাল চুল, সেই কারণে এলিজাবেথের উপরে যত সিনেমা হয় দেখবেন যে নায়িকার মাথার চুল লাল থাকে। এটা এই পোর্ট্রেট থেকে আসছে। সেই সময়টায় পোর্ট্রেট আঁকার একটা স্টাইল ছিল, কিন্তু এটা 20th সেঞ্চুরিতে এসে সিনেমাতে হলো কি, একজন ফিল্ম মেকার, ওনার নাম D.W. গ্রিফিথ, উনি ক্লোজ আপ শুটিং করা শুরু করলেন। ক্লোজ আপ শুটিং মানে কি, ধরেন যে এরকম একটা মানুষের ফেস পুরো ক্যামেরাতে নিয়েছে, পুরো স্ক্রিন জুড়ে মানুষের চেহারা দেখা যাচ্ছে। এবং এতে ওনার লাভটা কি হলো, ওনাকে সিনেমা বানানোর জন্য আর কেউ টাকা দিতে চায় না। বলে যে এই তুমি কি সিনেমা বানাও, মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে আসে নায়িকার পুরো শরীর দেখার জন্য, তুমি দেখি খালি মুখের চেহারা দেখাও, কি সব দেখাও তুমি। হ্যাঁ, উনি আর সিনেমা বানানোর লোক খুঁজে পায় না। উনি হচ্ছেন লিলিয়ান গিশ, খুব বিখ্যাত নায়িকা এক সময়। আমি জানি যে অ্যাটলিস্ট যারা সিনিয়র আছেন সবাই ওনার সিনেমা অবশ্যই দেখেছেন। আপনার বার্থ অফ এ নেশন একটা খুব বিখ্যাত সিনেমা, উনি অভিনয় করেছিলেন লিলিয়ান গিশ। উনি পরে একটা বই লিখেছিলেন, উনি এবং ওনার হাজবেন্ডকে নিয়ে, সিনেমার ফিল্মের হিস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বই। এটা আরেকটা সিনেমা, এটাও D.W. গ্রিফিথের ইনটলারেন্স। এখানেও দেখেন ভীষণ ক্লোজ আপ ছবি। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একজন ফিল্ম মেকার, উনি করলেন কি, ক্লোজ আপটাকে আরো বেশি করলেন, সেটাকে বলে হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ। কিরকম সেটা, একটা মানুষের হচ্ছে ঠোঁটের পুরো স্ক্রিন জুড়ে একটা মানুষের ঠোঁট। এই সিনেমাটা যারা দেখেছেন নিশ্চয়ই জায়গাটা মনে করতে পারবেন। মানুষটা একটু পরে বলবে হচ্ছে রোজবাড। আরেকটা সিনেমা উনি করেছেন, এটার নাম হচ্ছে ট্রায়াল। এটা হচ্ছে আপনার ফ্রান্স কাফকার আপনার ট্রায়াল নামে একটা গল্প ছিল, সেখান থেকে উনি এই সিনেমাটা বানিয়েছেন। যে সময়ে মোনালিসা আঁকা হয়েছে সেই সময়ে রাফায়েল নামে একজন খুব বিখ্যাত চিত্রকর ছিলেন ইতালিতে, যিনি বয়সে ভিঞ্চির অনেক ছোট এবং ভিঞ্চিকে গুরুর মতো শ্রদ্ধা করতেন। উনি সেই সময় মোনালিসা আঁকার সময়ে উনি ভিঞ্চির ওয়ার্কশপে কিছুদিন কাজ শেখার জন্য গিয়েছিলেন। সেই সময় মোনালিসাকে দেখে দেখে উনি একটা ছবি এঁকেছেন। এটা স্কেচ আর কি। এইটাও লুভ মিউজিয়ামে আছে, এমনি জেনারেল এক্সিবিশনে নাই, একটু ওদের কাছে একটা অ্যাপ্লিকেশন করে এটা দেখা সম্ভব। এই ছবিটা দেখলে কতগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। সেটা হচ্ছে যে যদি এই ছবিটা মোনালিসাকে দেখে দেখে আঁকা হয়, এক নম্বর হচ্ছে যে এই ছবিতে মোনালিসার বয়স অনেক কম মনে হচ্ছে। পিছনে দুইটা বড় বড় স্তম্ভ দেখা যাচ্ছে, পিছনে ভূদৃশ্য দেখা যাচ্ছে, মাথার মধ্যে একটা ব্যান্ড দেখা যাচ্ছে, একটু চুলগুলো আলাদা, চেহারাটা একটু আলাদা। উনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, আমরা মোনালিসাই বলবো মেয়েটাকে, এটাকে ইটালিয়ানে বলে হচ্ছে লজ্জা। LOGGIA ইটালিয়ান শব্দের উচ্চারণটা হয় লজ্জা। এই ছবিটা আঁকা হয়েছিল 1504 সালে। মাথার উপর যে ব্যান্ডটা আছে কপালের উপরে, এই ব্যান্ডটা ফরাসি নাম ফেরোনিয়ার নাম। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, হ্যাঁ, যে মোনালিসার মাথায় কোনো ব্যান্ড আছে কিনা? না, আসলে ব্যান্ড নাই। হ্যাঁ, আমরা একটু ক্লোজ আপ দেখি। হ্যাঁ, ওনার মাথায় খুবই সূক্ষ্ম একটা কাপড়ের
একটা ভেইলের মতো আছে, যে ভেইলটার যে বর্ডারটা দেখলে অনেকটা চুলের ব্যান্ডের মতো মনে হয়, আসলে ব্যান্ড না। রাফায়েলের আঁকা আরেকটা ছবি, এটাও হচ্ছে মোনালিসার আসলে কপি। কি কারণে কপি খেয়াল করে দেখেন, পিছনে ভূদৃশ্য আছে, দুইটা কলাম আছে পিছনে, উনি একটা করিডোরের মধ্যে আছে, আর কোণে একটা ইউনিকর্ন, এই যে মাথার উপর একটা শিং। মোনালিসার সাথে পার্থক্য কোন জায়গায়? একটা বিশাল বড় রুবি গলার হাড়ের মধ্যে, একটা বড় পার্ল আছে। মোনালিসার ছবিতে কোনো অলংকার আছে কিনা একটু মনে করে দেখেন তো। মোনালিসার ছবিতে কিন্তু কোনো অলংকার নাই। হ্যাঁ, এখন দেখেন তো মিল অমিলের জায়গাগুলো। সিল্ক মার্চেন্টের বউ, তার গায়ে আপনারা কি ধরনের ড্রেস আশা করেন? হ্যাঁ, যে সিল্কের কাপড় বিক্রি করে সে কিন্তু তার বউকে এমন সব সিল্কের কাপড় ছবির মধ্যে দিবে যে যেটা দেখে সবাই তার দোকানে আসবে যে আমি এই কাপড়টা কিনতে চাই, আমি এই কাপড়টা কিনতে চাই। কিন্তু তুলনামূলকভাবে দেখেন মোনালিসা খুবই মডারেট, গায়ের যে পোশাকটা প্রায় কালো, এবং হচ্ছে পুরো ছবির মধ্যে এক ধরনের মেলানকোলি আছে। আরেকটা জিনিস একটু জানতে চাই, মোনালিসা কোথায় কোথায় আছে? বারান্দায় আছে। হ্যাঁ, কিন্তু ছবি দেখে অতটা বোঝা যায় না। আর পিছন দিকে দেখা যাচ্ছে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে মানুষের তৈরি জিনিস নাই, শুধু একটা ব্রিজ আছে। এইটা হচ্ছে এই পুরো পিছন দিকের প্রকৃতির মধ্যে একমাত্র অপ্রাকৃতিক জিনিস, মানে মানুষের তৈরি করা জিনিস। কলামটার নিচের ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে টাসকান কলামের, যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে একটা ব্যালকনিতে আছে। মোনালিসা কি বসে আছে না মোনালিসা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ছবিটা দেখলে কিন্তু একটু ইলুশন হয়, মানে অপটিক্যাল একটা ইলুশন হয়, মনে হয় উনি দাঁড়িয়ে আছে, আসলে কিন্তু উনি বসে আছে। আমি একটু একটা ক্লোজ আপ দেখাই, দেখেন এই যে এখানে একটা চেয়ারের হাতল আছে। আপনারা যারা মাদ্রিদ গিয়েছেন, হ্যাঁ, মাদ্রিদ গেলে প্রাডো মিউজিয়ামে ডান দিকের ছবিটা হয়তো চোখে পড়তে পারে। ডান দিকের ছবিটাকে বলে প্রাডো মোনালিসা, আর বাম দিকেরটাকে বলে এমনি মোনালিসা। দুইটা ছবি একই সঙ্গে বসে আঁকা। হ্যাঁ, কিন্তু তারপরেও ছবিটার দিকে তাকালে দেখেন যে দুইটা ছবি সম্পূর্ণ দুই রকম। শুধু মোনালিসার দিকে তাকাই তখন কিন্তু মনে হয় যে ইটস লাইক এ ড্রিম, স্বপ্নের ভিতর থেকে মোনালিসা আমাদের সাথে কমিউনিকেট করছে। এই যে বারবার ঘষা, এই ঘষাটাকে বলে হচ্ছে সুমাটো টেকনিক। সেই টেকনিকের কারণে বাম দিকের ছবিটাকে দেখলে মনে হয় যে একদম সুমাটো মানে হচ্ছে স্মোক, মনে হয় যে একদম স্বপ্নের মধ্য থেকে মোনালিসা আমাদের সামনে আসছে। আর ডান দিকের ছবিটাকে দেখলে মনে হয় যে একটা স্বাভাবিক ছবি যেরকম হয় সেরকম, খুবই উজ্জ্বল। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোশাকের মধ্যে দেখেন একটু পার্থক্য আছে। প্রাডো মোনালিসাতে একটু কালারফুল ড্রেস পরেছে, কিন্তু বাম দিকের মোনালিসাকে দেখলে মনে হয় যে খুবই কিরকম মেলানকলিক মনে হয়। এটা আরেকটা ছবি রাফায়েলের আঁকা, একই রকম। দেখেন উনি হচ্ছেন একজন সিল্ক মার্চেন্টের ওয়াইফ, এবং সে কারণে উনার গায়ে কিন্তু গয়নার অভাব নাই, এবং খুবই বিভিন্ন রঙিন সিল্কের ড্রেস উনি পরেছেন। দেখেন হাতে 3টা আংটি, স্বাভাবিক, উনি তো ওনার টাকা পয়সাটা দেখাতে যাচ্ছেন। অলংকার গুলো খেয়াল করে দেখেন, একটা পার্ল আছে, স্যাফায়ার আছে, রুবিটা লাল রঙের হয়, এমারেল গ্রিন কালারের হয়। কিন্তু মোনালিসা একদম বেয়ার, কিচ্ছু নাই মোনালিসার ছবিতে। এরা হচ্ছে মেদিচি ফ্যামিলির খুবই একজন উজ্জ্বল প্রাণ পুরুষ, লোরেন্সো ইল ম্যাগনিফিকো। লোরেন্সো তো ম্যাগনিফিসেন্ট। উনার ছোট ছেলে সে হচ্ছে জুলিয়ানো। জুলিয়ানোর একটা পুত্র সন্তান হয়েছিল, এবং পুত্র সন্তান হওয়ার সময় মা মারা যায়। তখন জুলিয়ানো ভিঞ্চিকে বলে যে তুমি আমাকে একটা ছবি এঁকে দাও, যে ছবিটা দেখলে আমার বাচ্চাটার তার মায়ের কথা মনে হবে। এবং ভিঞ্চিকে
ফ্রান্সে দেখতে গিয়েছিলেন উনি, আন্তোনিও বেয়াতিস। উনি বলেছেন যে আমি যখন 1517 সালে দেখা করলাম তখন আমাকে বললেন যে ভিঞ্চি, মোনালিসা ছবিটা আমাকে জুলিয়ানো আঁকতে দিয়েছে। উনি এই কথাগুলো এই বইটাতে লিখে গেছেন। সাথে আরেকটা নতুন এভিডেন্স, সেটা হচ্ছে জিগমুন্ড ফ্রয়েডের একটা থিওরি আছে এই ছবিটা ভিঞ্চির আঁকা। ভিঞ্চি যখন ফ্রান্সে যান ওনার সঙ্গে 3টা ছবি ছিল, একটা হচ্ছে এই ছবিটা, আরেকটা ছবি হচ্ছে মোনালিসা, আরেকটা ছবি ছিল সেন্ট জন দ্য ব্যাপটিস্ট। এই 3টা ছবি ওনার সঙ্গে ছিল। এই ছবিটাতে দেখেন খেয়াল করে, একজন মহিলা, তার কোলে আরেকজন মহিলা বসছে, সামনে একটা মানব শিশু, তার সাথে একটা ভেড়া। পরিচয়টা হচ্ছে, ওনার নাম হচ্ছে সেন্ট অ্যান। বলা হয় যে উনি হচ্ছেন কুমারী মেরির মা। তাহলে এটা হচ্ছে মা, এটা হচ্ছে কন্যা, এটা হচ্ছে পুত্র। ছবিটার কম্পোজিশন কি? হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে এবং এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু ভেড়াটাও ঢুকে গেছে। হ্যাঁ, এখানে ভেড়া মানে কিন্তু আসলে সাধারণ ভেড়া না, ভেড়া হচ্ছে সেন্ট জন দ্য ব্যাপটিস্টের প্রতীক। এবং সেই কারণে দেখেন ভেড়াটাও কিন্তু মানুষের সবার এই যে চোখ চাওয়াচাওয়ি, তার মধ্যে ভেড়াও কিন্তু ঢুকে গেছে। উপর থেকে যদি আমি দেখি, মা তাকিয়ে আছে পুত্রের দিকে, মা তাকিয়ে আছে পুত্রের দিকে, পুত্র তাকিয়ে আছে মায়ের দিকে। ফ্রয়েড যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভিঞ্চির জীবনে 2টা মা ছিল। তার যে বায়োলজিক্যাল মাদার, উনি ছিলেন আসলে ওই বাসায় কাজ করতেন আর কি, যাকে আসলে ভিঞ্চির বাবা বিয়ে করে নাই। তো সেই মা সিন থেকে আউট হয়ে গেল, উনি বিয়ে করলেন, অন্য একজন মায়ের সাথে বড় হলো ভিঞ্চি। তো ফ্রয়েড বলতেছেন যে এইটা হচ্ছে ভিঞ্চির বায়োলজিক্যাল মাদার এবং এইটা হচ্ছে ভিঞ্চির পারিবারিক অর্থে মা আর কি। এবং এই যে 2 মায়ের যে কনফ্লিক্টটা, এইটা এই ছবিতে আছে। ফ্রয়েড এই বইটাতে এই সম্পর্কে লিখেছেন আর কি। বইটা নেটে পাওয়া যায়, পিডিএফ ফর্মে ফ্রি পাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং একটা বই। আমি বলবো যে বইটা জোগাড় করে, বা আমার কাছে আছে, আমি দিতে পারবো। আমরা যদি ফ্রয়েডের কথাগুলোকে সত্যি মনে করি, হ্যাঁ, তাহলে আবার একটু মোনালিসার দিকে তাকিয়ে দেখেন তো, যে মোনালিসা কি একটা মা যে তার সন্তানকে বলতেছে যে তুমি ভয় পেও না, তুমি একলা না, আমি তোমার সাথে আছি, এবং একটু মিটি হেসে তাকে সে সাহস দিচ্ছে। এবং যেহেতু সেই মা এবং তার সন্তান তারা হচ্ছে একসাথে থাকে না, 2 জন আলাদা থাকে, সেই কারণে মায়ের পোশাকে কোনো চাকচিক্য নাই এবং মায়ের শরীরে কোনো অলংকার নাই, যেন তাকে দেখলে একটা বিধবা মহিলা বলে মনে হয়। এবং পুরো ছবির মধ্যে মোনালিসার হাসি, মোনালিসার চোখের মধ্যে ওই যে মায়ের যে একটা ইন্ডালজেন্স, পুরো ছবিটার মধ্যে এটা আছে। এবং এইভাবে ব্যাখ্যা করলে আমার নিজের কাছে মনে হয় যে মোনালিসার দিকে তাকালে যে মানে র্যাশনালাইজেস এটা। আপনার যদিও পেইন্টিং আসলে র্যাশনালাইজেশনের জিনিস না, তারপরে আমার কাছে মনে হয় যে ইট কমিউনিকেটস, হ্যাঁ, মোনালিসা একজন মা। এবং এইভাবে আপনারা নতুন করে আবার চিন্তা করতে পারেন এবং মোনালিসাটা যখনই সুযোগ পাবেন আবার একটু নতুন করে দেখে নেবেন। হ্যাঁ, তো আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ছোট ভাই 92 ব্যাচের মাহবুব, ওর নামটা যখন আমি দেখলাম প্রথমে, ডক্টর মাহবুব, আমি প্রথমে আর কি ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল অন্যভাবে। পরে যখন ওর বইটা আমি হাতে পেলাম তখন আমি বুঝতে পারলাম যে ওর নামের আগে ডক্টরটা আসলেই ওয়ার্ডটি। শুধু ভ্রমণের উপর তো আমরা অনেক লেখা পড়ি, আমাদের অনেকেই ভ্রমণ ব্লগ গুলো লেখেন আমাদের বিখ্যাত লেখকরা, কিন্তু একটা সাবজেক্টের উপর কিংবা একটা কি বলবো একটা এলাকার উপরে এত বড় একটা বই আমি প্রথম পেয়েছি। অনেক ধন্যবাদ। আর ওর যে অধ্যাবসায় এবং ওর যে এনথাসিয়াজম
এনথুসিয়াজম শুধু বলবো না, যে সাথে সাথে হচ্ছে যে যে কোনো একটা জিনিসের একটা জিনিসকে আমরা তো একটু আগে আমাদের বন্ধু পল্লল বলতেছিল, ও মোনালিসাটা দেখে আসছে কিছুদিন আগে, যে এখন ও আমাকে একটা শব্দ বললো যে আমরা যেভাবে দেখি এই চোখে দেখাটা আসলে শুধুমাত্র দেখা না, এটা মনে হয় আরো কিছু আছে এখানে। ওর আজকের এই উপস্থাপনাটা দেখে ওর এটা মনে হলো, এবং আমরা মনে হয় সবাই এখানে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি বিষয়টা, যে আমরা হয়তো চোখে দেখি কিন্তু সেই চোখে দেখার বাইরেও যে একটা উপলব্ধির বিষয় আছে, সেই জিনিসটা ও এত সুন্দর করে উপস্থাপন করলো। অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশনস। ভলান্টারিলি কেউ আসতে চান কিনা? আছে আমার ওই রাজা লুই সম্ভবত চতুর্দশ, ওই লুই কেন মরে গেল বা ওকে কেন কেন ওকে মেরে ফেললো জনতা, কিছু একটা বিদ্রোহণে লেখছে উনি। তো পরে আমি খুব মজা পাইছি, আমার কাছে বস খুব জশ হয়েছে, পরে মজা পাইছি। বইটা কিনবো করে এখন বলছেন আমার বই লিখবো, তুমি একটু দেখো। তো বইটা আমি প্রথমে দেখছি এত মোটা, দাম সম্ভবত ১,৫০০ প্লাস বা ১,২০০ প্লাস, ২,০০০ টাকা গায়ের দাম। তো গায়ের দাম দেখে আমি পরে একটু দিনটা ভালো হোক, পরে কি আমি বইমেলায় ঘুরছি বস গেছে এখানে, বাট ওই লাতাস আমার বেশিরভাগ বিভিন্ন প্যারাগুলা মোটামুটি ফেসবুকে না আছে, যেহেতু ফেসবুকে দিচ্ছে আমি কিনি নেই, বই ভাবি যে সহ্য করছে, এটা কিন্তু ভাবে ট্রু। লেখা কিন্তু মানে আমার আম্মা যা দেখে এটা কিন্তু খারাপ জিনিস বলছে। আমার আম্মা রাত্রে ৩টা বাজে দেখতেছে, ঘুমাও না কেন, আবার ৭৬ বছর লেখা একটা মাথায় আসলে ঘুমের মধ্যে, তাই দেখতেছি কালকে সংবাদ ছাপে দিবে। রৌনক মানে কিন্তু আমরা সবসময় মনে করি যে আমাদের রাশেদা ম্যাডাম, হ্যাঁ রৌনকের নামটা বললেই না রৌনক আর থাকে না, এটা হয়ে যায় রাশেদা ম্যাডাম। আমাদের সবার খুবই আসলে পছন্দের একজন মানুষ। আমি একটু রিকোয়েস্ট করব, আমাদের 92 ব্যাচের রুবেল এখানে আছে, আমাদের বন্ধু এবং আমাদের একটা কমিটির মতো আছে আর কি, ও হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আমি বলবো যে রুবেল প্লিজ, ও বাংলাদেশ ব্যাংকে আছে। রুবেল একটু নিজের পরিচয়টা দিলে। রুবেল প্রথম মাহবুবকে দিয়ে শুরু করি। আসলে মাহবুব আমার 92 কলেজের ফ্রেন্ড, আবার মাহবুবের সাথে আসলে কলেজের বাইরেও আমার একটা ভালো সম্পর্ক ছিল, কারণ আমার বাবা চাকরি সূত্রে হবিগঞ্জ ছিল। আমরা আসলে যে বাসায় থাকতাম জাস্ট আমাদের একটা মাঠের অপোজিটে ওর বাসা ছিল, সেহেতু আমরা যখন বন্ধে আসলে ওখানে একসাথে হতাম, আমাদের কলেজের কয়েকজন ছিল, আমরা একসাথে আড্ডা দিতাম। এক দীর্ঘ সময় আমরা খুব ভালো সময় কাটিয়েছি। এরপরে চাকরি সূত্রে এক একজন এক এক দিকে, মাহবুব খুব ব্যস্ত ছিল। মাহবুব একটা বই লিখেছে, আমার একটা দুটো শব্দ মনে হয়েছিল আসলে এখানে। আমি দেখলাম যে আসলে এইখানে ফ্রেঞ্চ শব্দটা একটু ডিফারেন্ট। আমি ইংলিশে দেখলাম যে আই এম দ্য স্টেট, এটা ইংলিশ যে আসলে মিনিং, সেহেতু এটার মিনিংটা আসলে একটু ডিফারেন্ট, যেটা আসলে মাহবুব আত্মস্থ করেছে এবং বইয়ে সেটা লিখেছে। আমার চাকরি সূত্রে অনেক দেশে আমি গিয়েছি এবং আমার আসলে এই আর্টের ব্যাপারে একটু ইন্টারেস্ট রয়েছে, কারণ মোনালিসা আমারও আসলে দেখা হয়েছে সামনাসামনি গিয়ে। আমি আরেকটা আর্ট গ্যালারিতে গিয়েছি, সেটা হলো ভ্যান গগ মিউজিয়াম আমস্টারডামে, সেহেতু সেখানেও আমি দেখেছি অনেকগুলো পিকচার। আসলে ডিফারেন্সটা আমি আজকে বুঝতে পারলাম যে আমি যেভাবে মোনালিসা দেখেছি সেটা আসলে মাহবুবের দৃষ্টিতে না, এটা আমার মতো দেখেছি। সেটা খুব সিম্পল একটা আসলে দেখা ছিল, কিন্তু মাহবুব যেটা দেখেছে সেটা পর্যবেক্ষণ করেছে আসলে মোনালিসার ভিতরে কি রয়েছে এবং এটা আসলে ব্যাক এন্ডে কি রয়েছে। এই যে দেখা, সেই দেখাটা হয়তো লেখক হিসেবে সে যেভাবে দেখেছে সেটা আমাদের পক্ষে আসলে দেখা সম্ভব না। তবে মাহবুবের দৃষ্টিতে আমরা যেভাবে দেখলাম, আমরা ভবিষ্যতে হয়তো যদি দেখি তাহলে হয়তো সেভাবে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমি মাহবুবের বইটা আমি নিয়েছি, যদিও ব্যস্ততার জন্য আমি এখনো পড়ে উঠতে পারিনি, তবে আমার মনে হয় যে কোনো একটা একা যখন কোনো ভ্রমণে আমি যাব, আমি মাহবুবের বইটাই নিয়ে যাব এবং আমি চেষ্টা করবো মাহবুব আসলে কি লিখেছে এবং এটা আমিও আত্মস্থ করার চেষ্টা করব। ঈদের ছুটিতে পারবো কিনা জানি না, তবে আমি প্রায় আমার বাইরে যেতে হয় বিভিন্ন কাজে। আমি হয়তো কোনো একটা ভ্রমণে যখন যাব, আমি মাহবুবের বইটা নিয়ে যাব এবং আমি অবশ্যই এটা একটা ফিডব্যাক মাহবুবকে দিব। ধন্যবাদ মাহবুব এবং ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে কিন্তু একজন বিশিষ্ট 92 ব্যাচের আমাদেরই ছোট ভাই, অনেকদিন ধরেই আসলে এই প্রোগ্রামটা করবে বলছিল, সময় সুযোগ সবকিছু মিলছিল না। ও মোনালিসার উপরে লিখেছে, ব্যাপারটা আসলে আমার জন্য অন্যরকম ছিল।
আমি ভেবেছিলাম ওর নিজের কোনো মোনালিসাকে নিয়ে এসে লিখেছে। ছোটবেলায় আমাদের সবারই কারো একটা মনের মোনালিসা ছিল, আর আজকের এক্সপ্লেনেশনের পরে মোনালিসা পুরোই বদলে গেল আমার কাছে। আমার কাছে আসলে মোনালিসা ছিল বিরহের এক নারী। তার মধ্যে কিছুটা বিরহ আছে, প্রেমের ভঙ্গুরতা আছে, বাংলায় বেশি সুন্দর করে বললে। আসলে তার না, মোনালিসা নাকি মা। আর ব্যাপারটা বদলে গেল, অনেক কিছু মনে আসলেও বলা যাচ্ছে না, অনেকেই আছেন, বড় ভাইরাও আছেন। বইটার ওজন আসলে ভীষণ রকম ভাবে আমরা ভাবছিলাম আর কেউ কিছুদিন আগে আমাদের ছোট ভাই নাসির মহসিন টেক্কা নামে একটি বই লিখেছে, আমরা সবাই মিলে তার মোড়ক উন্মোচন করেছি। খুবই আধুনিক একটি বই, ছোটখাটো। এটা যে এত ওজনের হবে আমরা অতটা ধারণাই ছিল না, ছবি দেখেও ধারণা করতে পারিনি। অনেক কিছু লিখেছে নিশ্চয়ই। আর ও গতকাল চাচ্ছিল বইটা আমাকে দিয়ে, সো দ্যাট আমি পড়ি এবং আজকে ওইটার উপরে কিছু বলি। কোনোভাবেই সম্ভব ছিল না। তো ইনশাল্লাহ পড়বো, কখনো সুযোগ সময় হলে এই বই নিয়ে কথা বলবো। বাট এই বইকে মূল্যায়ন করবার মতো যোগ্যতা আমার আছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। সাধুবাদ জানাই মাহবুবকে তার এই অনন্য প্রয়াসের জন্য। ধন্যবাদ সবাইকে। তবে ফ্রান্সে যখন আমি একবার গেছি প্যারিসে, তো ওখানে জানি একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে আমি সাধারণত অ্যাভয়েড করি, আমি আসলে মানে মজা পাই না। কিন্তু লুভর মিউজিয়ামে গেছি কেন? মোনালিসার ছবিটা দেখতে, কারণ এটা ওয়ার্ল্ড ফেমাস একটা ছবি, সবাই জানি, এত নাম শুনছি। যে এটা যদি ফ্রান্সে এসে না দেখি তো এটা তো মানুষকে বলা যাবে না যে আমি ফ্রান্সে গেছি, লুভর মিউজিয়ামে যাইনি, মোনালিসার ছবি দেখি। কিন্তু ছবিটা শোনা যে উনি যেটা বলেন বুঝিনি, একটা মহিলা একটা মিষ্টি মিষ্টি হাসি একদিকে তাকিয়ে আছে, সবাই দেখে, আমিও ওইভাবে দেখে আসলাম। আর মাহবুবের সাথে আমার পরিচয় হচ্ছে মোর দ্যান 20 years, 20 বছরের উপরে মাহবুবের সাথে পরিচয়। কিন্তু জানতাম না যে মাহবুব নাটকের। তো ক্লাবে আসার পরে যখন বুঝলাম যে না, মাহবুব আমাদের জুনিয়র ব্যাচের মাহবুব। তো আমি যতটুকু মোনালিসার ছবিটা থেকে বুঝলাম সেটা হচ্ছে মাহবুব যেভাবে দেখলো যে সে বসা, আমি কিন্তু ধরেছি যে দাঁড়াবে ছবিটা, তার যে হাতলটা আছে চেয়ার জীবনও চোখে পড়েনি ফার্স্ট টাইম টুডে। পিছনে যে পিলার গুলি, দেন যে একটা ম্যানমেড ব্রিজ, প্লাস তার মাথার উপরে যে একটা স্কার্পের একটা বর্ডার, এগুলি কোনোদিনও দেখিনি। অথচ মোনালিসার ছবি কিন্তু বহুবার আমরা দেখছি সবাই। এই যে জিনিসগুলো দেখে দিল, এবং বেসিক্যালি তো ডাক্তার এবং ফার্মাসি ইন্ডাস্ট্রিতে কাজ করা, ওর ভিতর যে এই যে দৃষ্টিটা, এটা কিন্তু মানে আমার জানা ছিল না, আমি আসলেই জানতাম না, এবং আজকে জানলাম। এবং মাহবুবকে ধন্যবাদ যে মোনালিসার ছবিটা যেভাবে বুঝিয়ে দিল। আমার এখন একটা ইচ্ছা হচ্ছে যে ভবিষ্যতে আবার যদি কোনোদিন আমি ফ্রান্সে যাই, মোনালিসার ছবিটার সামনে দাঁড়িয়ে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো। তো ধন্যবাদ মাহবুব আমাকে বলার জন্য। এই তো, থ্যাংক ইউ। একটা ক্লাবের একটা জমজমাট পরিবেশের মধ্যে আমরা অনেক আন্তরিকতার সাথে যখন ক্লাবটাকে গ্রুপিং হচ্ছে, আমরাও আস্তে আস্তে ক্লাব বড় হচ্ছে, অনেকে মেম্বার হিসেবে আহ্বান করছি। সেই সময় মাহবুবের সাথে পরিচয়, খুব ডাক্তার, আমিও ও শিক্ষাগত যোগ্যতা যেহেতু একজন ডাক্তার, তাই ডাক্তার হিসেবে ওর সাথে একটা দুর্বলতা তৈরি হয়ে গেল। কিন্তু মাঝে মধ্যে আসতো, খুব হাম্বল, খুবই সে মানে সবার সাথে মিশতে আগ্রহী, তার অ্যাপ্রোচটা খুবই ভদ্র। এই সাথে তার সাথে আমার ঘনিষ্ঠতা হতে সময় লাগেনি, হয়তো মাহবুবের সাথে 4 বছর 4.5 বছরের একটা সম্পর্ক। কিন্তু যে কোনো কিছুতে যদি আমি কোনো একটা ছোট্ট কোনো কাজে লাগি, মাহবুব আমাকে স্মরণ করে, একটা অধিকার নিয়ে কথা বলে, বা একটা ভালোবাসার জায়গা থেকে সে স্মরণ করে। তা আজকে এখানে আসলে উপস্থিত হতে আমি, ও একবার বলাতেই আমি সাথে সাথে রাজি হয়ে যাই যে ওকে আমি আসবো। যদিও আজকে ঈদের আগের দিন আমরা যারা কাজের মধ্যে মানে আজকে খুব টাপ দিই কোথাও হাজির হওয়ার জন্য। তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে মোনালিসা আমরা অনেকেই যেভাবে জানি সেভাবে আমিও জানি, কিন্তু একটা বিষয় আমরা অনেকেই অর্ধেক জেনে বা অল্প জেনে নিজেকে জাহির করার চেষ্টা করি। কিন্তু আজকে যে ওর এখানে উপস্থাপনা দেখলাম, একটা বই লেখার জন্য বা একটা ছবিকে বিশ্লেষণ করার জন্য বা একটা চরিত্রকে উপস্থাপন করার জন্য সে যেভাবে আরো লেখাপড়া করেছে, সময় দিয়েছে, সমন্বয় করেছে, আসলে এতগুলো দাম অল্প সময় যেটুকু লিঙ্ক দিল, আসলে
আমার মনে হয় আমাদের অনেকেই এখন আগ্রহ বোধ করবো আমরা বইটা পড়ি, যে কোনো সময় হোক পড়ি। আসলে একটা চরিত্র সেই ফ্রান্স থেকে এনে আমাদের মাঝে বাংলায় উপস্থাপন করে সে দিনরাত খেটে যেভাবে সুন্দর করে উপস্থাপন করলো, এবং এটা আমাদের সেই বাঙালি সাহিত্যকে সমৃদ্ধ করলো। সুতরাং আমি মাহবুবের এই প্রয়াসকে সাধুবাদ জানাই, এবং ভবিষ্যতে সে এ ধরনের গবেষণামূলক বা আরও যারা আমরা যে ব্যাপারগুলোতে আগ্রহ বোধ করি না, হয়তো ওর উপস্থাপনার কারণে বা ওর লেখনির মাধ্যমে হয়তো আমরা সেই আগ্রহ বোধ করবো এবং সেই সব বিষয় আমরা জানতে পারবো। এবং স্বাভাবিক অর্থে এই মুহূর্তে আমরা বাবা, আমাদের সন্তান রয়েছে। আমি তো সত্যি আজকে খুব খুশি যে বাসায় গিয়ে আমার ছোট মেয়ে এই মুহূর্তে ঢাকায় আছে, তো ওকে এ লেভেল পরীক্ষা আজকে শেষ হলো, ওকে আজকে গিয়ে বইটা দেওয়া এবং মা তুমি পড়ো, দেখো, জানো, মানে এই যে একটা জিনিস যে এটা হয়তো অন্যভাবে হলে হয়তো আগ্রহ প্রকাশ করতাম না, কিন্তু আজকে আমিও কিছু ওকে বলবো। তো এই জন্য মাহবুবের এই প্রয়াসটা চলমান থাকুক, আমরা একটু ওর জন্য আবার একটু তালে দিই। আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি যে বই পড়ার অভ্যাস আমার একেবারেই নেই। এখন আমি সারা জীবনে, আমার বয়স এখন আগামী মাসে 66 হবে, এতদিনে আমি সর্বমোট গল্পের বই বা প্রবন্ধ বা উপন্যাস 4টা বা 5টা পড়েছি কিনা সন্দেহ। তো আমি ওর ব্যাপারে কি বলবো, আজকে যখন আসছি প্রথম 6টার সময় অনুষ্ঠান ছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মোবাইলটা দেখলাম, দেখতে হাতে নিয়ে দেখলাম যে ওর একটা মেসেজ যে এটা 6টায় হবে না 7:30 হবে। আমি 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি কিন্তু রেডি হয়ে আমি আসবো। তখন সে যখন বললো তখন আমার আসলে একটু বিরক্তি হলো যে আমি এরকম প্রস্তুতি নিয়ে ঘুমাইলাম না ঠিক মতো, তারপরে সে এইভাবে মেসেজ টাইম চেঞ্জ করে দিল। বাট হোয়াটএভার, সে যখন আবার কথা বললো আমার সাথে, আমি একটু সান্ত্বনা পেলাম, ঠিক আছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি আসলাম, এসে যখন অপেক্ষা করলাম অনেকক্ষণ, তখনও একটু বিরক্তির ভাব ছিল। বাট আমি সত্যি বলি যে আমার জীবনে যদি কখনো কোনো বই নিয়ে আলোচনায় যদি আমি মুগ্ধ হয়ে থাকি, আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, বই না পড়লেও বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি, কিন্তু ওর উপস্থাপনা, ওর বই লেখার, বই তো পড়তে পারিনি, 1 পৃষ্ঠা পড়েছিলাম এসে, ওই প্রারম্ভিক যে কথাটা দেখেছিলাম, তার বাইরে কিছু দেখতে পারিনি। বাট আমি আশা করি যে মাহবুব আরো বই লিখবে, বা আরো বই লিখবে, এটা অবশ্যই লিখবে, কিন্তু তার চেয়ে বড় জিনিস সে আমাদেরকে এরকম জ্ঞান দান করবে। এসে যদি এরকম ভাবে আমাদের উপস্থাপনা করে, আমরা কোনো কারণ ছাড়াই হয়তো তার ভ্রমণ কাহিনী এবং অন্যান্য ব্যাপারে বইয়ের বাইরেও আমরা, সে যে রিসার্চ করে এবং সে যে অনেক কিছু জানে, মানে একেবারে চুলচেরা বিশ্লেষণ যেটা সেটা যে করে, এই জিনিসগুলো জানার আগ্রহ আমার আজকে তৈরি হয়েছে ভিতরে। এবং আমি মাহবুবকে অশেষ ধন্যবাদ দিব। আমি মনে করি যে আমি আবারও বলি, আমি একবার মনে করেছিলাম ওকে বলবো যে আমি না আসলে হবে না, অন্যরা করে ফেলুক, এটা আমার বলার ইচ্ছে ছিল। বাট আমি আবার মনে করলাম আমি তো কোথাও, আমার কাছে একটা কথা আছে যে দাওয়াত দেওয়া সুন্নত, রক্ষা করা ওয়াজিব। আমি সাধারণত কেউ বললে আমি পারতপক্ষে কোথাও মিস করি না, আই গো ইচ এন্ড এভরিওয়্যার। সো এটা আমি আসলে গর্বিত, ওর মতো একজন নটরডেমিয়ান যে আমাদের ক্লাবের মেম্বার, এবং এইভাবে সে বিশ্লেষণ করে, রিসার্চ করে, আমাদের যারা বই লিখে তারা কতজন এরকম করে আমার জানা নেই। বাট আমি সত্যি আনন্দিত এবং গর্বিত, এবং ভাবি যদি এটা তাকে করে কি বলে সহ্য করে, এই সহ্য করার একটা ফল অবশ্যই আছে। এবং এট দ্য এন্ড ভাবি উইল বি দ্য উইনার, বিকজ ভাবির সে গর্ব হবে একদিন যে মাহবুব এরকম ভাবে আমাদেরকে বিভিন্ন বিষয়ে লিখে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে, এবং যখন করবে তখন ভাবি নিজেকে ধন্য মনে করবে, নিজে ভাবি স্যাক্রিফাইস করছেন এটা। এবং আমি যারা এসেছে সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি মাহবুবকে। বইয়ের ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, বিকজ যারা বলেছে, আমার আগে যারা বলেছে তারাও বইটা পড়েনি, আমিও পড়িনি। বাট ডেফিনেটলি আমি যতটুকু শুনেছি, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, এবং আমার এখানে উপস্থিত হওয়া আমি ধন্য। থ্যাংক ইউ।